নদীর ওপারে নৌকো একা একা কেন মরে যায় কবি সৌমিত বসুর কাব্যগ্রন্থ নদীর ওপারে নৌকো একা একা কেন মরে যায় আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল শনিবার 11 স্পেস ক্যালকাটা ম্যানশনে। কাব্যগ্রন্থটির প্রকাশক বাংলাদেশের আনন্দ প্রকাশনী প্রাইভেট লিমিটেড। কবি সৌমিত বসু ইতিমধ্যেই প্রায় 31টি কবিতার বই লিখে ফেলেছেন। এদিন তিনি বলেন, আমার এই কাব্যগ্রন্থটি প্রকাশিত হবার কথা ছিল বাংলাদেশে, কিন্তু ওখানে আগের মতো পরিস্থিতি না থাকার কারণে এখানেই করতে হলো। এছাড়া তিনি বলেন, কাব্যগ্রন্থটিতে মোট 55টি কবিতা আছে যা পাঠকদের পড়ে ভালো লাগবে। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি নৃপেন চক্রবর্তী, কেতকী প্রসাদ রায়, সত্যপ্রিয় মুখোপাধ্যায়, স্বপন নাগ, অংশুমান গুহ মজুমদার, অলোক বিশ্বাস, নীলোৎপল গুপ্ত, চন্দ্রাবলী মুখোপাধ্যায়, সুরঙ্গমা ভট্টাচার্য এবং সুবীর সেন সহ অন্যান্য কবিবৃন্দ। আয়োজনে দ্য ক্রিয়েশন। সন্ধ্যাটি জমে উঠেছিল আলোচনায়, গানে ও কবিতায়। এদিন সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চন্দ্রাবলী মুখোপাধ্যায় এবং শুভদীপ রায়। তো এই 55টা কবিতাই আছে। বইটা প্রকাশ মূলত পেয়েছে বাংলাদেশ থেকে আনন্দ প্রকাশনী প্রাইভেট লিমিটেড, ওরা এই বইটা ছাপিয়েছে। কিন্তু বইটা যখন বেরোলো তখন বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কটা খারাপ হয়ে গেল, ফলে বাংলাদেশে এটা খুব বড় করে প্রকাশ হতে পারলো। তা ওই আমাকে অনুরোধ করেছে বারে বারে আনন্দ যে এখানে প্রকাশটা করতে, সেই ছবিগুলো ওদের কাগজে ছাপবে, বাংলাদেশের কাগজে। তো সেই জন্যে দ্য ক্রিয়েশনের যারা রয়েছে তাদের আগ্রহে এই বইটা আজকে প্রকাশ হলো। নদীর ওপারে নৌকো একা একা কেন মরে যায়। বাংলাদেশের ছাপা কোয়ালিটি অন্য, কভার দেখেই বোঝা যায় আমরা আজও এই কভার করতে পারি, মানে ইন্ডিয়ার যে বই ছাপা হয় মানে এই কোয়ালিটির কভার আমরা করে উঠতে পারি, ছাপাও তাই। দেখা যাক এখন বইটা কতটা মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠে। তাহলে পাঠকরা কোথায় পাবে বইটা? বইটা পেতে গেলে মূলত আনন্দ প্রকাশনীতে কথা বলতে হবে বাংলাদেশে। এখন তো সারা পৃথিবী জুড়েই ফ্লিপকার্ট বা অন্য অনেক সংস্থা আছে, তারা বই পৌঁছে দেয়। ইংল্যান্ডের থেকে একটা বই যেভাবে আমাদের এখানে আসে, বাংলাদেশ থেকে এই বইটা সেভাবেই পৌঁছে দেওয়ার ব্যবস্থা আছে। ধন্যবাদ আপনাকে। আমি চন্দ্রাবলী মুখোপাধ্যায়। আজকে ক্যালকাটা ম্যানশনে বিশিষ্ট কবি সৌমিত বসু মহাশয়ের 33তম কাব্যগ্রন্থ প্রকাশ হল। বইটির নাম নদীর ওপারে একা একা। এটার আয়োজনে ছিলেন দ্য ক্রিয়েশন এবং আমরা অত্যন্ত আপ্লুত যে এই কবি বই প্রকাশ অনুষ্ঠানটিতে এত মানুষের সমাগম, এত কবির সমাগম, আলোচনা, কবিতা পাঠে ভরে উঠেছে। এবং বিশেষভাবে উল্লেখ্য যে কবি সৌমিত বসু পশ্চিমবঙ্গ থেকে গত নভেম্বর মাস, মানে 2025 সালের নভেম্বর মাসে পশ্চিমবঙ্গ থেকে একমাত্র কবি যে বাংলা ভাষা মানে রিপ্রেজেন্ট করে গিয়েছিলেন দিল্লিতে। সেখানে ভারতীয় সংস্কৃতি মন্ত্রক দ্বারা আয়োজিত প্রসার ভারতী দ্বারা সম্মানিত একটি অনুষ্ঠানে 22টি ভাষার কবি সেখানে আমন্ত্রিত হয়েছিলেন এবং সম্মানিত হয়েছিলেন। আমাদের বাংলা থেকে, পশ্চিমবঙ্গ থেকে কবি সৌমিত বসু একমাত্র সেই কবি, যার জন্য আমরা অত্যন্ত গর্বিত এবং আমরা তার গুণমুগ্ধ পাঠক। তার এই বই প্রকাশ অনুষ্ঠানটিকে কেন্দ্র করে এত উৎসাহ এবং উদ্দীপনা সমস্ত দর্শক এবং শ্রোতা এবং সর্বোপরি আলোচ্য কবি বাংলাবন্ধু আগামী দিনে কবির আরও বই প্রকাশ, তার সংলগ্ন আলোচনা, তার জন্য কামনা কলেজে যখন করতে যাই তখন আমি খুব অবাক হয়েছিলাম যে একটি জনপদ যখন কোনো কবির নামে তার আইডেন্টিটি, পরিচয় প্রকাশ করে। তো যখন আমি পোস্টিং পেলাম প্রথম, তখন এক ভদ্রলোকের সঙ্গে কথা হচ্ছিল, কালচার সংস্কৃতি জগতের মানুষ, বলছে কার্তিক, ওটা তো সৌমিত বসুর এলাকা। তো আমি খুব
অবাক হয়েছিলাম এটা ভেবে যে একটি জনপদের পরিচয় একজন কবির নামে হতে পারে। তারপর কাকদ্বীপ এসেছি, এসে আরো একজন কবি যিনি কাকদ্বীপের শুধু নন, তিনি সারা বাংলার শামসুল হক। তো এসে জানতে পারলাম যে শামসুল হকের হকে আমাদের সৌমিতা শিক্ষক হিসেবে প্রেম চক্রবর্তী আজকে শহীদ বসুর যে 31তম কাব্যগ্রন্থটা উন্মোচন হলো, সেটা সম্পর্কে বলতে গেলে একটু আগে পরে কয়েকটা বলতে হয়। আমার যেটা মনে হয়েছে যে শহীদ বসু এই সময় যারা বাংলা কাব্যে একটা নিজস্ব ভাষা, শৈলী, নিজস্ব একটা দিককে তৈরি করার ক্ষমতা অর্জন করছেন, তার মধ্যে শহীদ বসু একজন। আসলে পাঠকরা তো নতুন কিছু চায়, নতুন ভাষা, নতুন ভাবনা। আমরা জীবনানন্দ দাশের ক্ষেত্রেও দেখেছি যে যখন নাকি একঘেয়ে উঠছিল, তখন জীবনানন্দ দাশে একটা অক্সিজেন দিল, নতুন ভাষার জন্ম দিল। সমিতির মধ্যে সেই জায়গাটা ভীষণ পরিমাণে আছে। এই সময় অনেকেই কবিতা লিখছেন। সমিত হয়তো কোনো একটা 80-র দশকে এসেছিলেন, শুরু করেছিলেন, কিন্তু একজন কবি একটা দশকে শুরু করে ঠিকই, কিন্তু তারপর যত দশক যায় সেই বিভিন্ন দশকে একজন কবি আরো নিজেকে পরিপক্ক করে। সমিত কিন্তু শুধু 80-র দশকের মধ্যে সীমাবদ্ধ নয়, সমিত রয়েছে 80-কে অতিক্রম করে 90, তারপরের দশক, অর্থাৎ এই সময়েও সমিত কিন্তু নিজের যে জায়গাটা, এটাকে অত্যন্ত সুন্দরভাবে ধরে রাখতে পেরেছে। আর সবচেয়ে বড় কথা, সমিত নারীকে যেভাবে দেখেছেন বিভিন্ন কবিতায়, কখনো মা, কখনো প্রেমিকা, এবং যোগ্য মানুষ নেগলেক্টেড হচ্ছে, তার বিচারটা হচ্ছে না, এটা আমাদের টাইমটা এত ভালো, মেনে নেওয়া যাবে না। এটাই আমার প্রস্তাব। আমার আনন্দ শ্রদ্ধা কবি সৌমিত বসু, দাদা ছাড়া যাকে কিছু ভাবতেই পারি না। বিকেল, আবহমানের হাত ধরে হেঁটে আসছে দুটি মানুষ, একটি তুমি আর অন্যটি তোমার প্রেমে পড়া প্রতিচ্ছবি। সত্যিই কি প্রেমে পড়া যায়? দুধের গামলার মতো ভাসছি আর ভাসছি, তলিয়ে যেতে যেতে কত কথা মনে পড়ে যাচ্ছে। কি কি যেন ছিল আর কি কি যেন এলো না এই জীবনে। বলেছি সৌমিতের কবিতার ভক্ত আমি। সৌমিতের কবিতায় পুরাণের ব্যবহার নিয়ে পূর্ববর্তী বক্তারা বলেছেন, চমৎকার ব্যবহার হয়। সৌমিত কবিতার সাবজেক্ট যেগুলো তোলে, প্রতিদিনের খুব ছোটখাটো ঘটনাগুলোকে তোলে। সম্প্রতি, অতি সাম্প্রতিক একটা কবিতা আমার মনে হচ্ছে খুব অনায়াসে লিখেছে, এবং সেই কবিতাটাকে খুব বেশি গ্রাহ্যতা দিয়েছে বলেও আমার মনে হয় না। কবিতাটার বিষয়টা ছিল এরকম যে তিনজন দাঁড়িয়ে আছে, ছবি তোলা হচ্ছে হয়তো এরকম, তার মধ্যে একজন দীর্ঘাঙ্গী, তার তুলনায় তার সৌমিতের উচ্চতাটা কম, এবং তার মনে সৌমিত বসুকে নিয়ে কথা বলেছেন, তার কবিতা নিয়ে কথা বলেছেন। প্রত্যেক পাঠকের এক এক রকম অবস্থান থাকে, সেই অবস্থান থেকে তিনি আরেকজনের কবিতা পড়েন এবং তার অনুভবের উত্তরে তিনি সেই কবিকে দেখেন অনুভব থেকে। যেমন এই মুহূর্তে শান্তনু ভট্টাচার্য বা কেতকী প্রসাদ যে কথাগুলো বললেন, প্রত্যেকটি কিন্তু এই সৌমিত বসুর এই সামগ্রিক কবিতার কোনো না কোনো অংশের সঙ্গে একটা সম্পর্ক, গভীরতর সম্পর্ক রয়েছে। 80-র দশকের মেজর অংশের কবির সৌমিত, আমি 7 মিনিট, আমি জানি না বলতে পারবো কিনা, আমি বলেছিলাম 10 মিনিট। তার মধ্যে আমার ভীষণ প্রিয় বই একটি, কৃষ্ণ কথা। কৃষ্ণ কথা 34।
কবি সৌমিত বসু। ধান ক্ষেতের ভেতর দিয়ে এঁকে বেঁকে চলেছে যে সাপ, তাকে দেখে কি তোমার উপমা দেওয়া যায়? এই যে জলের উপর আলতো ভেসে থাকা, সামান্য ডুব দিয়ে আবার ভেসে ওঠা বাইরের বাতাসে, এ তো তোমারই সংসারের ভেতরকার যাত্রা। তোমার দাঁতে বিষ, শরীরে অদ্ভুত লাবণ্য, কিভাবে অস্বীকার করা যায় বলো? জগতের এক কিনার থেকে অন্য কিনারে তুমি যে কিভাবে হেঁটে যাও, সেও তুমি ছাড়া কেউই জানে না। এত অজানা, ভয়, আতঙ্ক নিয়ে বসবাস। আবেগটা থাকছে না, সেই জায়গায় সৌমিতার কোনো একটা চূড়ান্ত ব্যালেন্স আছে, দুর্দান্ত ব্যালেন্স। এবং এই ব্যালেন্স যদি আপনার খুব ভালো করে দেখতে চান, তাহলে মায়াবৌ সিরিজটা যদি পড়েন মন দিয়ে, মায়াবৌ সিরিজে গিয়ে দেখবেন এই সুরিয়ালিস্টিক টাচ বলুন, যাই বলুন, এই সমস্ত কিছু টাচের মধ্যে দিয়ে একটা অদ্ভুত একটা মূর্ছনা, একবার একটা সিম্ফনি কবিতাগুলোর মধ্যে যেটা আছে, এবং সেটা সবটাই কবিতার ক্ষেত্রে আমি যেটা মনে করি যে একটা কবিতা পড়ার পর যদি আমার ট্র্যাঙ্কুয়ালিটি না আসে, আমার যদি প্রশান্তি না হয়, আমার যদি ভালো না লাগে, তাহলে সেটা কবিতা আছে। আপনি যত মাত্রা, যত এই ছন্দ, যা কিছু দিয়ে এটা সনেট রঙ, বাট আমি অন্তত ব্যক্তিগত সেটাকে কবিতা বলতে নারাজ। আমি বেশি কথা না বলে দু একটি কবিতার কয়েকটি লাইন বলবো। আমি একদম সাধারণ পাঠক, আমি গ্রহণ কবিতাকে প্রথম বলছি, অনেক আগের লেখা, আমি নতুন লেখা বলছি। কবিতা শুরু হচ্ছে এইভাবে: রাত্রিটাকে অল্প ভেগে পাটালির মতো করে মুখে এনে ভরি, আহা কি স্বাদ।